শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা ছাড়া উৎসব মুখর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দকে তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আসা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় ভোটাররা। নির্বাচন কমিশন বলছে সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে এবং নিরপেক্ষভাবে এর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত ৪ অক্টোবর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সবকিছু চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবার সুযোগ নেই। তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণে ভোটার সংখ্যাকে গুরুত্ব দেওয়া হলেও ক্ষেত্র বিশেষে ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক অখণ্ডতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী 1 মাসের মধ্যেই জানা যাবে কোন কোন দল নিবন্ধন পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন আজ রাত 10টায় শেষ হবে প্রচার। আর মঙ্গলবার হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। সেদিনই হবে গণনা, ঘোষিত হবে ফলাফল। এদিকে শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত নিজ নিজ প্যানেলের প্রচার নিয়ে। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, তাদের জন্য যারা কাজ করবেন ভোট দিবেন তাকেই। দুপুরে কলা ভবনের সামনে শপথ পাঠ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান বলেন, নির্বাচিত হলে ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন। এদিকে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা। এবার মোট 810টি বুথে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচার সম্পর্কে সরাসরি জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, শেষ দিনের প্রচার এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আর কয়েক ঘন্টা পরে কিন্তু প্রচারণা শেষ হয়ে যাবে, তাই প্রার্থীরা কিন্তু চাচ্ছেন, যেহেতু একজন ভোটার 40-এর অধিক ভোট দিবে, তাই প্রার্থীরা কিন্তু চাচ্ছেন যে করেই হোক ভোটার যেন তার নাম এবং ব্যালট নাম্বারটি মনে রাখেন। তাই কিন্তু তারা নানাভাবে চেষ্টা করছেন যেন ভোটারকে তার নাম এবং ব্যালট নাম্বারটি মনে রাখাতে পারেন। ভোটাররাও বলছেন যারা তাদের জন্য কাজ করবেন শুধুমাত্র তাদেরকেই ভোট দিবেন। এছাড়াও বিগত সময়ে যারা বিশ্বস্ত ছিল, বিগত সময়ে যারা ছাত্রদের জন্য কাজ করেছে, ভোটাররা কিন্তু বলছেন ভোট দিবেন তাদেরকে। এছাড়াও যারা প্রার্থী আছেন তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করেছেন। এছাড়াও ভোট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারেও কিন্তু তারা অভিযোগ দিয়েছেন আমাদের। তবে নির্বাচন কমিশন বলছেন সবাই যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে, এজন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। 810টি বুথে কিন্তু এবার ভোটাররা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন বলছেন যে নির্দিষ্ট যে সময় আছে সেই সময়ের মধ্যেই একজন প্রার্থী কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে জানালেন সহকর্মী ফাহিয়ান হামিম।
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ চন্দ্রগ্রহণ শুরু হবে। এরপর মোট ৭ ঘন্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ। পৃথিবী, চাঁদ এবং সূর্য সরল রেখায় অবস্থানকালে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার ঘটনাই চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তে কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। গ্রাম বাংলার পুকুর, খালবিল এখন টইটুম্বুর, আর বিভিন্ন জলাশয়ে এখন বড়শি দিয়ে মাছ ধরার ধুম। মাছ ধরার এমন উৎসবের দেখা মেলে ভোলা সদরে। এই উৎসবে বিক্রি হচ্ছে নানান ধরনের বড়শি। ভোলা জেলার রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য এবং ছবিতে নিউজ শো প্রতিবেদন। সবার চোখ বড়শির দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে সবার অপেক্ষা কখন সুতায় টান পড়বে। পুকুর ঘিরে বিভিন্ন বয়সী শিকারীরা বড়শির টোপে মাছের চার বা ঘ্রাণ জাতীয় দ্রব্য ব্যবহার করে বড়শি ফেলেছেন। হঠাৎ সুতায় টান পড়লেই শুরু হয় উত্তেজনা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ অপেক্ষায়, কেউ মুহূর্তেই তুলছেন বড় রুই কাতলা। মাছ ধরার এই উৎসব শুধু শিকার নয়, হয়ে উঠেছে শখ ও বিনোদনের বড় মাধ্যম। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের মাইচকান্দি গ্রামের শততা ইটভাটার পাশে ৭ একর পুকুরে জমে উঠেছে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব। ভাগ্য দক্ষতার এই লড়াই যেন ধৈর্যের পরীক্ষাও। বড়শি ফেলানো আসলে একটা পেশা না, এটা হচ্ছে মনের খোরাক বলতে পারেন। আজকে যে মাছটা পাইছি সেটা কত ১২ থেকে ১৩ কেজি হবে, ব্ল্যাক কাপ। বড়শি ফেলানো মানে একটা উৎসব। আর আমি বড়শি জগতে আপনার ২০০৩ থেকে। মৌসুমী শিকারীরা জানান, অনেকেই অবসর সময়ে বন্ধুদের সঙ্গে বড় পুকুরে মাছ ধরতে যান। নদী ও সাগর বিস্তৃত ভোলায় বাইরে থেকেও শিকারীরা এসে যোগ দেন এই আনন্দে। অনেকগুলি বরিশাল থেকে আসছে, বিভিন্ন পটুয়াখালী থেকে আসছে, জালুকাঠি থেকে আসছে, আমাদের লোকাল লোক আছে। আমরা যে এই জায়গায় যারা আছি ৬-৭ জন, আমরা একটা গ্রুপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে শখে বড়শি ফেলাইতে যাই সবসময়। বর্ষা মৌসুমে বড়শির চাহিদা বাড়ায় ভোলার চকবাজারের মনোহরিপট্টির দোকানগুলোতে বাড়ে ভিড়। কেউ আসছেন মাছ ধরার ছিপ, বড়শি, চারা, টোপ, এমনকি পিঁপড়ার ডিম ও বোলতার লার্ভা কিনতে। পুরোটাই একটা শখ, যে প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে। তো আমার মৎস্য শিকার করা একটা শখ। ভালো লাগছে, সময় কাটে না। দেখালে শুক্রবার সারাদিন জুমা ছাড়া সকালে তো বিকাল পর্যন্ত দেখা যাইতে তো টুকিটাই করে ২-২.৫ টাকার মাল নিমু। নদীতে বসি ফালাইছি, ভাগ্য থাকলে মাছ ফিরলে, মাছ ধরলে মাছ কিনারে আসে, অথবা বসি যায় ফালাইছি ১০ মিনিটের ভেতর বসি বাইজা গেছে, আবার নতুন সেট ফিট করি। আপনার হলো সীসা কিনা লাগবে, বসি কিনা লাগবে, তারপর হলো নারিকেলের চারা কিনা লাগবে। ইসমাইল বড়শিঘরের মালিক জানান, ৪০ বছর ধরে ব্যবসা করছেন। তার দোকানে মাছ শিকারের দেশি বিদেশি সব ধরনের আধুনিক সরঞ্জাম মেলে। বর্ষা মৌসুমে বিক্রি হয় ৫ থেকে ৭ লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম। আগের যুগের ওইগুলো এখন আর তেমন একটা চাই না মানুষে। এর মধ্যে এটার মধ্যে দিয়ে আল্লাহ দিলে ভালো চলে। যখন যেটা অনেক কিছু দেখা গেছে আমি নিজেও আবিষ্কার করি, এই জন্য আমার মালটা একটু বেশি চলে। আরেক বড়শি বিক্রেতা সুলাইমান জানান, তিনি নিজেই এক সময় শিকারী ছিলেন, এখন দোকান চালান। বৈশাখ থেকে ৬ মাস ব্যবসা সবচেয়ে ভালো চলে। আর মাল ম্যাটেরিয়ালস তো আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করি, প্রয়োজনে সরাসরি চায়নার থেকে সংগ্রহ করি, ঢাকা তো আসি, বেশ কিছু দোকান থেকে সংগ্রহ করি। এই আমাদের দোকানে সব আইটেমই পাওয়া যায়। মাছ ধরা শুধু শখ নয়, প্রকৃতি আর গ্রামীণ জীবনের আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম রূপ। পানিতে ভরা পুকুর তাই হয়ে ওঠে প্রাণবন্ত উৎসবের কেন্দ্রবিন্দু। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। দর্শক, শুরুতেই নজর দেওয়া যাক পুঁজিবাজারের দিকে। আজ সূচকের উত্থান দিয়ে ঢাকার শেয়ার বাজারে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৩৬-তে। বেচে কেনা হয়েছে ১,৪৪১ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৮টি শেয়ারের, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দর। দেশে কিছুটা কমেছে জীবনযাত্রার ব্যয়।
সবশেষ অগাস্টে মূল্যস্ফীতি নেমে এসেছে 8.29%, যা কিনা গেল 37 মাসের মধ্যে সর্বনিম্ন। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এমন তথ্য প্রকাশ করেছে। বিবিএস এর তথ্য অনুযায়ী জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 8.55%। সেই হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে 0.26%। সার্বিক মূল্যস্ফীতি কমলেও অগাস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার। জুলাই মাসে 7.56% থেকে বেড়ে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.60%। তবে কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। 9.38% থেকে কমে অগাস্টে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 8.90%। নতুন নীতিমালার মাধ্যমে স্টার্টআপের অর্থপ্রাপ্তি অনেকটাই সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে উদ্যোগের ধরন এবং বয়স অনুযায়ী উদ্ভাবনী উদ্যোক্তারা পাবেন সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 8 কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ ঋণ। তবে এক্ষেত্রে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। স্টার্টআপের অর্থায়ন সহজ করতে 2021 সালে বাংলাদেশ ব্যাংকের 500 কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফার 1% দিয়ে গঠন করা হয়েছিল স্টার্টআপ ফান্ড। গত 4 বছরে এই ফান্ডে জমা হয়েছে প্রায় 1200 কোটি টাকা। যদিও গেল বছর পর্যন্ত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো পেয়েছে মাত্র 35 কোটি টাকা, অর্থাৎ তহবিলের 1165 কোটি টাকাই রয়ে গেছে অব্যবহৃত। এখন প্রশ্ন হচ্ছে, চাহিদা থাকার পরও এই বিপুল পরিমাণ অর্থ কেন পড়ে আছে? আপনি যখন আসছেন তখন আমি আপনাকে দেওয়ার চিন্তা করছি আপনি কে, আপনার কোলাটারাল কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কি আদৌ আগে কোনো ব্যবসা করেছেন কি না। তো সব আমার তো কমার্শিয়াল লেন্ডিং মাইন্ডসেট। এতগুলো ব্যাংক তারা কিন্তু ফান্ড বিল্ড আপ করেছে, কেউ কিন্তু হেভি সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট করেনি। আর এটা যেটা বললাম, যেহেতু 80-90% কেসে ফেইলিয়ার হয়, সো কেউ ওই চান্সটা নিতে চায় না। স্টার্টআপের চাহিদা তো ওই 1200 কোটি কেন, আপনার 12,000 কোটি টাকারও বেশি চাহিদা আছে। কিন্তু ওই ব্যাংকারদের মেন্টাল সেট আপ যদি চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনি পারবেন না তো তাদেরকে ঋণ দিতে। কোলাটারাল ছাড়া ব্যাংকাররা লেন্ডিং করে না। এবং এই যে 35 কোটি টাকার কথা বললেন, ওইখানে যায় দেখেন ওদের সাফিসিয়েন্ট ব্যাকআপ আছে বলেই ওরা দিচ্ছে বা দিতে পারে। অর্থছাড়ের গতি বৃদ্ধি ও সহজ করতে চলতি বছরের জুলাই মাসে স্টার্টআপ অর্থায়নের নতুন নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী প্রাথমিক পর্যায়ের 1 থেকে 2 বছর বয়সী কোম্পানি পাবে 2 কোটি টাকা, মধ্যম পর্যায়ের 2 থেকে 6 বছর বয়সী কোম্পানি পাবে 5 কোটি, বৃহৎ পর্যায়ের 6 থেকে 12 বছর পার করেছে এমন স্টার্টআপ কোম্পানি পাবে সর্বোচ্চ 8 কোটি টাকা। আগে যা ছিল সর্বোচ্চ 1 কোটি টাকা। 4% সুদে এই ঋণ পাবে উদ্যোক্তারা। আর উদ্যোক্তাদের বয়স সর্বোচ্চ 21 এবং প্রতিষ্ঠানের বয়স হতে হবে সর্বোচ্চ 12 বছর। সহজ হচ্ছে কি, আপনার যে কনসেপ্টটাই নিয়ে আসেন না কেন, এটা হ্যাজ টু হ্যাভ এ ক্ল্যারিটি। যারা বোর্ডে থাকবেন তাদেরকে জিনিসটা A to Z সুন্দর করে বোঝাতে হবে। অ্যান্ড অলসো উই নিড টু সি দ্যাট ইউ হ্যাভ দ্য কনফিডেন্স টু ইমপ্লিমেন্ট ইট, অ্যান্ড এক্সিকিউশন পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ওই পার্টটা দেখার চেষ্টা করি। ওনারা কি আসলে একটা ওই সাইকোলজিক্যাল একটা থাকে আর কি, যে আমি এই সাইডে বসে চিন্তা করে যে আসলে কি আপনি পারবেন কি না। তো ওই কনফিডেন্স অলসো ইউ ওয়ান্ট টু সি ইন ইউ। অ্যাট দ্য সেম টাইম যে কনসেপ্টটা নিয়ে আসবেন, সে কনসেপ্টের ভায়াবিলিটি দেখতে হবে, যে আসলে কি এটা ফ্লাই করবে কি করবে না। জানা গেছে, স্টার্টআপের অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করবে, যেখানে ব্যাংকগুলোর স্টার্টআপ তহবিলের জন্য রাখা অর্থ বিনিয়োগ হিসেবে জমা হবে। এই তহবিলের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের SME অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। নীতিমালা পরিবর্তন করিবে কি করবে? আমার যদি মেন্টাল সেট আপ যদি চেঞ্জ হয়, আপনার নীতিমালা খারাপ হইলেও কিন্তু আমার ল্যান্ডিং হবে। ওই সহজে কোনো কাজ হবে না আনলেস, আমি বললাম তো, আনলেস ইউ চেঞ্জ দ্য কি বলে মেন্টাল মেকআপ অফ দ্য ব্যাংকিং সিস্টেম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বড়োয়ারদেরকে ক্যাপাবিলিটি প্রুফ করতে হবে। নতুন করে পুনর্গঠন করা কোনো কোম্পানি স্টার্টআপ হিসেবে বিবেচিত হবে না। শুধুমাত্র নতুন কোনো প্রযুক্তি, সেবা বা পণ্য ও অগ্রগতি স্টার্টআপ হিসেবে বিবেচিত হবে। রায়হান শোভন, মাছরাঙা নিউজ শো। ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। টেসলার নতুন এক বেতন প্যাকেজ অনুমোদিত হওয়ার পর নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলে $1 ট্রিলিয়ন পেতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাস্ক। আর তা হলে তিনিই হবেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। দিস রিপোর্ট।
দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। শেয়ার হোল্ডাররা এটি অনুমোদন করলে ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে যাবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর তা হলে শুধুমাত্র বিশ্বের শীর্ষ ধনীর তালিকার প্রথম অবস্থানটি দখলে নেওয়া নয়, মাস্ক হবেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। জানা গেছে নতুন এক বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলার পরিচালনা পর্ষদ, যেখানে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক পাবেন প্রায় $1 ট্রিলিয়ন, যা তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেবে বহুগুণ। শুধু তাই নয়, প্রস্তাবিত এই বেতন প্যাকেজটি অনুমোদিত হলে তা হবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ, যেখানে নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ হলে মাস্কের হাতে তুলে দেয়া হবে টেসলার 42,37,00,000 নতুন শেয়ার, বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় $143.5 বিলিয়ন। তবে শর্ত হলো এই বিশাল অঙ্কের শেয়ার পেতে হলে আগামী 10 বছরে টেসলার বাজার মূল্য $8.5 ট্রিলিয়ন পৌঁছাতে হবে, যেখানে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য $1.1 ট্রিলিয়ন, যা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার তুলনায় অনেক কম। এনভিডিয়ার বর্তমান বাজার মূল্য প্রায় $4.25 ট্রিলিয়ন। শেয়ার হোল্ডারদের কাছে পাঠানো এক নথিতে টেসলা জানিয়েছে মাস্কের এই পেমেন্ট পরিকল্পনার পাশাপাশি XAI নামের তার মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠানেও বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে মাস্কের হাতে টেসলার 41 কোটি শেয়ার রয়েছে, যার বাজার মূল্য $139 বিলিয়ন। স্পেস এক্স, XAI সহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $378 বিলিয়ন, যা তাকে বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসিয়েছে। এর আগে 2018 সালে টেসলার দেয়া আরেকটি বিশাল শেয়ার প্যাকেজ অবৈধ ঘোষণা করে বাতিল করে মার্কিন আদালত। এরপরও শেয়ার হোল্ডাররা বারবার তার পক্ষে ভোট দিয়েছেন। বর্তমানে টেসলার মোট শেয়ারের প্রায় 18% মালিকানা মাস্কের নিয়ন্ত্রণে। তথ্য বলছে 2024 সালের ডিসেম্বরে টেসলার শেয়ার মূল্য প্রায় দ্বিগুণ হয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও পরে রাজনৈতিক সম্পর্ক, বিক্ষোভ ও বিক্রি কমে যাওয়ায় শেয়ারের দর পড়ে যায়। বর্তমানে কিছুটা পুনরুদ্ধার হলেও গত ডিসেম্বরের শীর্ষ অবস্থান থেকে এখনও 26% নিচে রয়েছে। মাস্কের দাবি ভবিষ্যতে আয় আসবে স্বচালিত গাড়ি, রোবোট্যাক্সি সেবা ও মানবাকৃতির রোবট থেকে, যা বর্তমান গাড়ি ব্যবসাকে ছাড়িয়ে যাবে। তবে এসব প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। অবশ্য নতুন প্রস্তাবের পর প্রি মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ারের দাম সামান্য বেড়েছে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। বর্তমানে বাংলাদেশেও বেশ জনপ্রিয় স্পোর্টস। শত শত স্পোর্টস ভিডিও গেমের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা আবার একটু বেশি। রাজধানীতে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব। একই দলে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ভাবছেন স্বপ্নের মতো? না, এটা সম্ভব ফুটবলের জগতে। ছোট্ট একটা ঘর, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আর আপনার হাতের কন্ট্রোলার, এই হলো মাঠ। এখানেই গড়ে ওঠে নতুন ফুটবল যুদ্ধ। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় উন্মাদনা স্পোর্টস, আর তারই অগ্রভাগে রয়েছে ফুটবল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এর গুরুত্ব বুঝে কয়েক বছর ধরেই আয়োজন করছে ফুটবল বিশ্বকাপ। সবশেষ আসর বসেছিল 2024 সালে সৌদি আরবের রিয়াদে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের টিকিট পেতে চায় বাংলাদেশও, আর তাই রাজধানীর ওসমানী মিলনায়তনে হয়ে গেল BFF গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার্স রোড টু রিয়াদ। চূড়ান্ত বাছাইয়ে অংশ নেয় 76 প্রতিযোগী। দিনভর ছিল উত্তেজনা, টেনশন আর চিৎকার ভরা পরিবেশ। আমার কাছে এভাবে
মানে খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই, খুব এক্সাইটমেন্ট কাজ করে, কে গোল দিচ্ছে কে গোল দিচ্ছে না, এই জিনিসটা এখানেও আমার কাজ করেছে। আমি ফোনে মাঝে মাঝে খেলি, তো এখানে প্রথমবার এসেছি ইভেন্টে, তো সেই হিসেবে ভালোই এনজয় করেছি। আমার যাত্রাটা শুরু হয় মোবাইলে, এই ফুটবল মোবাইল পেস মোবাইলে, তো ওইখান থেকে আমার মানে খেলা শুরু হয়। পরে 2020 সালে আমি পিসি অথবা কনসোল আমি শিফট করছি। এই ফুটবল আমরা বেশ বিগত 5-6 বছর খুব প্রফেশনালি খেলে যাচ্ছি। তো এবার আমাদের অফিসিয়ালি স্পোর্টস বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে। আমি চাইবো এটি সামনে আরও এগিয়ে যাক, আরও আমাদের সুযোগ করে দিক। ই ফুটবলে একক অথবা জুটি দুইভাবেই দল গড়া যায়। বিশ্বকাপে জায়গা পেলে বাংলাদেশ খেলবে 3টি ইভেন্টে: ই ফুটবল কনসোল, ই ফুটবল মোবাইল আর রকেট লিগ। চূড়ান্ত বাছাই শেষে কনসোল বিভাগে 2 জন এবং মোবাইল বিভাগে 1 জন খেলোয়াড়ই লড়বেন দেশের হয়ে। সম্ভাবনা অবশ্যই আছে, প্লেয়ার অনেক ভালো করতেছে। প্রতি বছর আমরা ভালো ভালো র্যাঙ্ক প্লেয়ার দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেক লোকাল টুর্নামেন্টে দেখতে পাচ্ছি। তো আশা রাখি যে আসলে নেক্সট 3-4 বছর আরও ভালো করতে পারবে। আপকামিং তো অনেক ইভেন্ট আছে। আগে শুধু ব্যক্তিগত উদ্যোগে খেলতো প্রতিযোগীরা, এখন বাফুফেও দিচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি। ভবিষ্যতে ই ফুটবলকে আরও ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে তারা। ই ফুটবলের জগৎটা কিন্তু আমাদের চেনা নয়, এটা একটা অপরিচিত জগৎ। বাট ই ফুটবলের জগৎটা কিন্তু অনেক বড় এবং আমাদের দেশে অনেক ভালো প্লেয়ার্স আছে, অনেক পোটেনশিয়ালস আছে। সো সেই জন্য আমরা ভেবেছি যে ডেফিনেটলি আমরা এই সেক্টরে এখন আসব। আমরা যদি প্রপার ফ্যাসিলিটি দিতে পারি এবং গেমারদের ভালো মতন ট্রেন করাতে পারি, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি দেশের বাইরে গিয়ে আমাদের জন্য সম্মান বয়ে আনতে পারবে। সো আমরা ফুটবল ফেডারেশন থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং এটা যেন কন্টিনিউয়াস থাকে, এই প্রোগ্রামগুলো যেন কন্টিনিউয়াস থাকে, অনলাইন হোক অফলাইনে হোক, আমরা এটা কন্টিনিউয়াস রাখার চেষ্টা করব। এশিয়া ইস্ট ও ওশেনিয়া রিজনাল কোয়ালিফায়ারে জয় পেলে রিয়াদে বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশের তরুণ গেমারদের। ফুটবল মাঠে জায়গা না হলেও কন্ট্রোলারদের বোতামে চাপ দিয়েই তারা লিখতে চায় নতুন ইতিহাস। আসমাউল মোত্তাকিন, মাছরাঙ্গা, নিউজ শো। এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।